নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। মূল বিষয়টা যাবার আগে আর একটা কথা বলা ভালো। মুখ্যমন্ত্রী যে হঠাৎ করে বললেন যে ঝাড়খণ্ড বাংলা সীমান্ত 3 দিন বন্ধ থাকবে, হাই রোডে জল উঠে গেছে। তারপর আমরা দেখেছি যে বাংলা ঝাড়খণ্ড সীমান্তে দীর্ঘ লাইন যানবাহনের, তার মধ্যে পণ্যবাহী ট্রাক থেকে শুরু করে অন্যান্য যানবাহনও আছে। আসানসোল ছাড়িয়ে যে ঝাড়খণ্ড বাংলা বর্ডার আছে সেখানে প্রায় 15 কিলোমিটার দীর্ঘ যানবাহনের লাইন পড়েছিল। হঠাৎ করে মুখ্যমন্ত্রী এই কথা বললেন কেন? আবেগের বশে বলেছিলেন, নাকি ওই ঝাড়খণ্ড সরকারকে একটু টাইট দেওয়ার ইচ্ছা ছিল? কারণ তিনি বলেছেন যে তিনি তিনবার হেমন্ত সোরেনকে ফোন করেছিলেন যে ঝাড়খণ্ডের জলাধার থেকে জল না ছাড়তে। হেমন্ত সোরেন তার কথা শোনেনি। তার বক্তব্য নিজের রাজ্যকে বাঁচাতে বাংলাকে বানভাসী করেছে। এখন প্রশ্ন হলো, হেমন্ত সোরেনের বিরুদ্ধে তো খুব উচ্চ কণ্ঠে নিজের ক্ষোভ জানাতে পারছেন না, কারণ হেমন্ত সোরেনের জেএমএম আবার ইন্ডিয়া জোটের শরিক, তৃণমূল কংগ্রেসও ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ শরিক। তাই কিছুটা শিক্ষা দেবার জন্যই ওই ঝাড়খণ্ড বাংলা সীমান্ত 3 দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন রাজীব কুমারকে। এখন প্রশ্ন, যেরকম জাতীয় সড়ক এভাবে বন্ধ করা কি যায়? শুভেন্দু অধিকারী একটা টাইম লাইন বেঁধে দিলেন যে এর মধ্যে যদি সীমানা মুক্ত না করা হয় তিনি রাজ্যপালকে বলবেন, নীতিন গডকরিকে বলবেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবেন যে প্যারামিলিটারি নামাতে। কারণ জাতীয় সড়ক পণ্যবাহী ট্রাক তো শুধু পশ্চিমবঙ্গের জন্য মাল নিয়ে আসে না, আসাম যায়, উত্তর পূর্ব ভারত যায়, ভুটান যায়, নেপাল যায়, হয় নাসিক থেকে পেঁয়াজ আসে, হিমাচল থেকে হয়তো আপেল আসে, অনেক জায়গা থেকে অনেক রকম পণ্য আসে। তো বলতে পারেন লাইফ লাইন, সেই লাইফ লাইন যদি বন্ধ হয়ে যায় 72 ঘন্টার জন্য, তার অভিঘাত সর্বত্র পৌঁছয়। শেষ পর্যন্ত অবশ্য চাপে পড়ে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছে রাজ্য সরকার। অবশ্য জাতীয় সড়ক অবরোধ করার অভিজ্ঞতা মুখ্যমন্ত্রীর আছে। মনে আছে 2008 সালে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে সম্ভবত টানা 22 দিন তিনি অবরুদ্ধ করে রেখেছিলেন একটা ফ্ল্যাঙ্ক। সুতরাং এই অভিজ্ঞতা তার আছে। তাই হঠাৎ করে তিনি কার্যত শিক্ষা দেবার জন্যই এই সিদ্ধান্তটা নিয়েছিলেন। যাই হোক, দেরিতে হলেও তার শুভবুদ্ধির উদয় হয়েছে, বিলম্বিত বোধোদয় হওয়াটাও ভালো। এবার আসে আজকের আমার প্রতিবেদনের মূল বিষয় নিয়ে। দেখুন, টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ টেস্টের অনুমতি চেয়ে সিবিআই আদালতের দ্বারস্থ হয়েছে এবং সন্দীপ ঘোষের নার্কো অ্যানালিসিস টেস্ট করার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে। এখন নার্কো অ্যানালিসিস টেস্ট করতে সন্দীপ ঘোষ রাজি হবেন কিনা সেটা একান্তভাবে তার ব্যক্তিগত বিষয়। তৃণমূল কংগ্রেস এর ছাত্র পরিষদের আরজি করের ইউনিট সভাপতি, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি আপাতত প্রত্যাহার করে 21শে সেপ্টেম্বর থেকে কাজে যোগদান করেছেন। তারা জরুরি বিভাগে রোগী দেখবেন, কিন্তু আউটডোর তারা করবেন না। কিন্তু বন্যায় যে সমস্ত অঞ্চল বানবাসী হয়েছে সেখানে অভয়া ক্লিনিক তারা চালু করবেন এবং আরজি কর হসপিটালের সামনে তিলোত্তমার একটা প্রতীকী মূর্তি তৈরি করা হবে। 20শে সেপ্টেম্বর রাতে আমরা দেখলাম হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার মোড় পর্যন্ত মশাল মিছিলের আয়োজন করা হয়েছে। মানুষ যোগ দিয়েছিলেন। প্রায় রাত 2টো পর্যন্ত এই মশাল মিছিল দীর্ঘ 30 কিলোমিটারেরও বেশি পথ পরিক্রমা করেছে। কলকাতার বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হসপিটালের পাশ দিয়ে এই মশাল মিছিল গেছে। একের পর এক অভিযোগ সামনে আসছে আরজি করের ঘটনার প্রেক্ষিতে। যেমন
আর একটা মাতৃজঠরের লজ্জা, উত্তরবঙ্গ লবির আশীর্বাদ জন্য অভিক দে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালের গেস্ট রুমে মদ্যপান করত, যথেচ্ছাচার করত এবং বাচ্চা বাচ্চা মেয়েদের সেখানে ডাকা হতো। 28 অগস্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রী একটা কথা বলেছিলেন, আমি স্বাস্থ্যক্ষেত্রে মিরাকেল করে দিয়েছি। হ্যাঁ, মিরাকেল করেছেন, কোনো সন্দেহ নেই। তিনি বলেন আগে 12টা মাত্র সরকারি হসপিটাল ছিল, এখন সেটা 50টা হয়েছে। অনেক মাল্টি স্পেশালিটি, সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হয়েছে, অস্বীকার করছি না। নীল সাদা রং করা বিল্ডিং, কিন্তু সেখানে যা শুনেছি, যতদূর বিভিন্ন রিপোর্টও প্রকাশ হয়েছে, প্রয়োজনের তুলনায় যন্ত্রপাতি অপ্রতুল, সব শূন্য পদে নিয়োগ হয়নি। এবং শুভেন্দুবাবু যে অভিযোগটা করেছিলেন যে 8টা মাল্টি স্পেশালিটি হসপিটাল তৈরির বরাদ দেয়া হয়েছে প্রভাবশালী ঘনিষ্ঠ কিছু ব্যবসায়ীকে, এবং এই যে উত্তরবঙ্গ লবির দবদবা, এটা নবান্নের 13 তলা 14 তলা জানতো না, একটু ভাবতে কষ্ট হয় আর কি। কারণ দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গ লবির বিরুদ্ধে শিক্ষকরা, পড়ুয়া ডাক্তাররা, এমনকি যারা পড়ছেন মেডিকেল, তারাও অভিযোগ করেছেন। এক, টাকার বিনিময়ে অনার্স দেয়া, ফেল করা ছাত্রকে ফার্স্ট ক্লাস পাইয়ে দেওয়া, ভুরি ভুরি অভিযোগ আছে। মর্গ থেকে দেহ পাচার, হসপিটালে অস্ত্রোপচারের জন্য যে সমস্ত যন্ত্রপাতির প্রয়োজন, সেই যন্ত্রপাতি কেনার টেন্ডারে দুর্নীতি, আবার সরকারি হসপিটালের জিনিসপত্র কোনো প্রভাবশালী চিকিৎসকের নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে, এই অভিযোগ উঠেছে। কিন্তু সব থেকে মারাত্মক যে অভিযোগটা সামনে এসছে সেটা হচ্ছে ওষুধ দুর্নীতি। এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়া ওষুধ, নিম্নমানের ওষুধ হসপিটালগুলোকে সরবরাহ করার অভিযোগ উঠেছে। সেন্ট্রাল মেডিকেল স্টোরস থেকেই কিন্তু সরকারি হসপিটালগুলো ওষুধ প্রক্রিয়া করে। কোন কোন হসপিটালে কি কি ধরনের ওষুধ লাগবে সেই তালিকা তারা পাঠায়, সেই অনুযায়ী প্রক্রিয়া হয়। এখন কারা কারা ওষুধ সরবরাহের বরাত পাবে, অনেক নিয়ম কানুন আছে, কিন্তু টেকনিক্যাল রিপোর্ট হয়, ফিনান্সিয়াল ভায়াবিলিটি রিপোর্ট হয়, এক্সপেরিমেন্ট, এই অভিজ্ঞতা আছে কিনা সংস্থাগুলোর এই কাজের, সেসব দেখা হয়। বলে না বজ্র আটুনি ফসকা কেরো, প্রচুর নিয়ম কানুন, কিন্তু সেই নিয়ম কানুনের ফাঁক গলে টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ ওঠে। কোন রকম অভিজ্ঞতা নেই এরকম সংস্থা, কার্যত ভুয়ো সংস্থা টেন্ডারে অংশ নিয়ে প্রভাবশালীরা যে কোম্পানিটিকে চিহ্নিত করেছেন যারা ওষুধ সরবরাহ করবে তাদেরকে সুবিধা পাইয়ে দেওয়া। দেখুন, প্রথম থেকেই যে সন্দেহটা ঘনীভূত হচ্ছে, তিলোত্তমা সরকারি হসপিটাল মেডিকেল কলেজে যে প্রভূত আর্থিক দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির পর্দা ফাঁস করতে চেয়েছিলেন। তিনি হুইসেল ব্লোয়ারের রোল প্লে করতে চেয়েছিলেন, এবং তিনি যদি পুরো বিষয়টাকে জনসমক্ষে আনতেন তাহলে অনেক প্রভাবশালীর রাতের ঘুম উড়ে যেত। এই প্রভাবশালীদের মধ্যে স্বাস্থ্য ভবনের মাতব্বররা আছেন, মাতৃজঠরের লজ্জা সন্দীপ ঘোষের মতো লোকজন আছেন। আমি আগেও বলেছি, আবার বলছি, এইরকম সন্দীপ ঘোষের মতো লোক সরকারি হসপিটালের মধ্যে আরো আছে, স্বাস্থ্য ভবনে আছে। কোটি কোটি টাকার কাটমানির বন্দোবস্ত, নিম্নমানের ওষুধ সরবরাহ করা, এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়া ওষুধ সরবরাহ করা, ওষুধ কোম্পানির সঙ্গে অশুভ আতাত, ওষুধ কোম্পানিগুলোর টাকায় অনেক ডাক্তাররা বিদেশ ভ্রমণে যান, এরকম কথা আমরা শুনি। বহুমূল্য উপহার পান তারা ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে।
সেই অনুযায়ী তারা অনেক সময় প্রেসক্রিপশন লেখেন। তাহলে সরকারি মেডিকেল কলেজ হসপিটালে যেখানে প্রচুর ওষুধ প্রকিওর করতে হয়, সেখানে নজরদারির বিষয়টা যদি ঠিকঠাক না থাকে তাহলে দুর্নীতি রোখা অসম্ভব। আবার শস্যের মধ্যেও ভূত থাকে। আমার ধারণা প্রতিটি মেডিকেল কলেজে যে ওষুধ হসপিটাল নিচ্ছে সাপ্লায়ারদের কাছ থেকে থ্রু সিএমএস, সেই ওষুধগুলোর গুণগত মান পরীক্ষা করার নিশ্চয়ই কোনো একটা মেকানিজম আছে, থাকার কথা, আছে কিনা আমি জানি না। কোন কোন ওষুধ নেওয়া হবে ড্রাগ কন্ট্রোল থেকে সেগুলো পরীক্ষা করে তার গুণমান নির্দিষ্ট করার উপায় আছে। কিন্তু সর্ষের মধ্যে ভূত, সব জায়গায় এরকম ভূতেরা লুকিয়ে থাকার ফলেই কিন্তু এই লাগাম ছাড়া দুর্নীতি হচ্ছে। আপনি ভাবুন, যারা এই ধরনের কাজে লিপ্ত ঘুষের বিনিময়ে, তারা মানবতার বিরুদ্ধে অপরাধটা করছে। আপনি এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়া ওষুধ, নিম্নমানের ওষুধ যদি রোগীকে দেন, সুস্থ রোগী মৃত্যু মুখে পতিত হতে পারে। 21শে সেপ্টেম্বর সোমা মুখোপাধ্যায় আনন্দবাজার পত্রিকায় একটা ধারাবাহিক প্রতিবেদন শুরু করেছেন। তাই তিনি বলেছেন, নাম করেননি, কিছু চিকিৎসককে কোট করে বলেছেন যে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, অপারেশনের পর সেই অ্যান্টিবায়োটিকে কাজ হচ্ছে না। ক্ষতস্থান পরিষ্কার করার জন্য যে তরল ব্যবহার করা হয়, যে লিকুইড, তার মধ্যে ওষুধের কোনো গুণমান নেই, এমনি রঙিন জল টাইপের। নানা রকম উদাহরণ তিনি দিয়েছেন। তিনি তার প্রতিবেদনে দাবি করেছেন যে তিলোত্তমা আর্চিকরের অধ্যক্ষের কাছে গিয়ে তার 2 সহপাঠীকে নিয়ে গিয়েছিল, বলেছিল যে ওষুধ রোগীর দেহে কাজ করছে না। মাতৃজঠরের লজ্জা তখন নাকি তিলোত্তমাকে বলেন, তোমাকে আর পাস করতে হবে না এইসব বিষয় নিয়ে বেশি কথা বললে। ভাবুন, স্পর্ধাটা দেখুন। এই মাতৃজঠরের লজ্জায় বিভিন্ন সময়ে পুরস্কৃত হয়েছে। কারণ কি? তিনি গিটার বাদকের ঘনিষ্ঠ। তার 7 খুন মাপ। তিনি যাই অপরাধ করুন না কেন, তার টিকি ছোঁয়া যাবে না। আর তার অপরাধের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে যারা সরব হবেন, তাদের উপর শাস্তির খাড়া নেমে আসবে। তিলোত্তমা দুর্নীতিটাকে ফাঁস করতে চেয়েছিল। এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়া ওষুধের সরবরাহ, অস্ত্রোপচারের সরঞ্জামে সরবরাহের দুর্নীতি, মর্গ থেকে দেহ পাচার, হসপিটালে যৌন চক্র, এই সমস্ত বিষয় নিয়ে সে সবকিছু জানিয়ে দেওয়ার কথা ভেবেছিল। সেটা জানতে পেরেই তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়। আপনাদের নিশ্চয়ই মনে আছে অনেকে যে প্রায় 21 বছর আগে, তারও আগে 22 বছর, 2001 সালে আরজিকর মেডিকেল কলেজে একজন জুনিয়র ডাক্তার আত্মহত্যা করেছিলেন। বলা হয়েছিল আত্মহত্যা, তবে অনেকে বলেন সেটা আত্মহত্যা নয়, খুন। তিনিও নাকি হসপিটালের মধ্যে যৌন চক্রের রমরমার বিষয়টা ধরে ফেলেছিলেন। সিআইডি তদন্ত করেছিল বুদ্ধবাবুর নির্দেশে, কিন্তু কিনারা হয়নি। তাই হসপিটালগুলো এখন হচ্ছে দুর্নীতির আখড়া। জুনিয়র ডাক্তার আন্দোলন করেছেন, তাতে কয়জন স্বাস্থ্যকর্তার চেয়ার বদল হয়েছে, স্বাস্থ্য ভবন ছেড়ে তারা যাননি। বিনীত গোয়েল এসটিএফ এর এডিজি হয়েছেন, তার কি বলবো প্রমোশনই হয়েছে। কিছু কসমেটিক চেঞ্জেস হয়েছে, কিছু প্রতিশ্রুতি হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ, হয়তো সিসিটিভি আরো কিছু ব্যবস্থা হবে। কিন্তু গভীরে প্রথিত যে দুর্নীতির চক্র, সেই চক্রকে উৎপাট করবে কে বা কারা?
স্বাস্থ্য ভবনের সদিচ্ছা আছে? সরকারের কি সদিচ্ছা আছে? সরকারের যদি সদিচ্ছা থাকতো, আমি বলতে বাধ্য হচ্ছি, তাহলে আখতার আলীর তোলা অভিযোগগুলো তারা যথাযথ গুরুত্ব দিয়ে বিচার করত এবং সন্দীপ ঘোষ নামক মাতৃজঠরের লজ্জার বিরুদ্ধে অনেক আগেই দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে পারত। কিন্তু দুর্ভাগ্য, আখতার আলীর তোলা অভিযোগের কোনো গুরুত্বই দেয়া হয়নি। 1 বছর আগে তোলা অভিযোগগুলোকে নিয়ে যদি তদন্ত হতো, প্রকৃত তদন্ত, ধামাচাপা দেওয়ার নয়, তাহলে আজকে আমাদের এই দিন দেখতে হতো না। এখন হয়তো জনগণের প্রবল ক্ষোভ রাজপথে আছড়ে পড়ছে, মানুষ প্রতিবাদ করছেন, সংবাদ মাধ্যম খবর করছে, তাদের নজর আছে, সুপ্রিম কোর্টের মনিটরিং এ সিবিআই তদন্ত করছে। দুরাত্মাগুলো হয়তো এখন বালিতে মুখ গুজে আছে। একটু পৃথিবী শান্ত হলেই দেখবেন তারা আবার তাদের স্বরূপ ধীরে ধীরে প্রকাশ করবে। গুগুর বাসা ভাঙবে কি? হু উইল বেল দ্য ক্যাট? সাধারণ মানুষ যদি না এই বিষয়ে অগ্রসর হন, একমাত্র তাহলে এই গুগুর বাসা ভাঙতে পারে। প্রবল জনমত তদন্তকারী সংস্থাকে একেবারে এন্ড বেনিফিশিয়ারি, যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের কাছে পৌঁছতে বাধ্য করা, তদন্তে গতি আনা এবং রাজনৈতিক প্রভাব মুক্ত তদন্ত হলে এই অশুভ দুষ্ট চক্রের পর্দাফাঁস হবে। নচেত হবে না। কিছুদিন হইচই হবে, আবার অন্য কোনো ঘটনা সামনে চলে এলে সংবাদ মাধ্যমের নজর আর্চিকরের ঘটনা থেকে সরে যাবে। কিছুদিন শীত ঘুমে থাকার পর দুর্বৃত্তরা আবার প্রকাশ্যে জনসমক্ষে আসবে এবং ভয়হীনভাবে দুর্নীতির চক্র চালাবে। পশ্চিমবঙ্গে এই জমানায় তৃণমূলের বন্ধুরাও মানবেন আশা করি যে দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছে। দেখুন, কয়লা দুর্নীতি, গরু পাচার দুর্নীতি, শিক্ষক অশিক্ষক কর্মচারী নিয়োগে দুর্নীতি, খাদ্য দুর্নীতি, এগুলো মোরাললেস ফিনান্সিয়াল স্ক্যাম। কিন্তু স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতির সঙ্গে আমাদের শরীর স্বাস্থ্য সম্পর্কিত সমস্ত বিষয় যুক্ত। যদি ভুয়ো ডাক্তাররা আগামী দিনে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ক্ষেত্রে প্রবেশ করে, তাহলে 11 কোটি বঙ্গবাসীর শরীর স্বাস্থ্য বিপন্ন হতে পারে। যারা প্রেশার মাপতে পারে না, যারা ইনজেকশন দিতে পারে না, যারা প্রকৃত অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে যাদের কোনো ধারণা নেই, তারা যদি গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে হসপিটাল নার্সিংহোমের করিডোরে দৃপ্ত পদচারণা করে, তাদেরকে ডাক্তার বলে আপনি মানতে পারবেন? কিন্তু দুর্ভাগ্যের বিষয়, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের বেশিরভাগ প্রাইভেট নার্সিংহোমে তো যেতে পারে না, খরচার ব্যাপার আছে। তারা সরকারি স্বাস্থ্য পরিষেবার উপর নির্ভরশীল। সেখানে তাদের শরীর স্বাস্থ্যের দেখভাল যদি ভুয়ো ডাক্তাররা করে, যাদের অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে ধারণা নেই, যদি আপনার শরীরে কোনো অস্ত্রোপচারের পরে যে অ্যান্টিবায়োটিক দেওয়া হলো সেই অ্যান্টিবায়োটিক কাজ না করে কারণ ভুয়ো, তাহলে আপনার জীবন বিপন্ন হতে পারে। তাহলে এই জীবন বিপন্ন করার পিছনে কিছু অর্থলোভী, কিছু মাতৃজঠরের লজ্জা রয়েছে। একজন দুজনের পক্ষে এই সংগঠিত অপরাধ চক্র বছরের পর বছর চালানো সম্ভব নয়। আমি প্রথম থেকে একটা কথা বলে আসছি, এই দুর্নীতির চক্রের স্ট্রাকচারটা পিরামিডের মতো। একেবারে শীর্ষবিন্দুতে আছেন সরকারি চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত না থেকে যিনি প্রভাবশালীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জন্য ছড়ি ঘোরান, সেই উত্তরবঙ্গ লবির সব থেকে প্রভাবশালী লোকটা,
এবং তারপর ধাপে ধাপে তার বিভিন্ন অনুচর বৃন্দ একদম তলা স্তরে আছেন, একেবারে নিচের স্তরে কাজ করা স্বাস্থ্য ভবন হসপিটালের লোকজন, এবং টাকা পয়সার ক্ষেত্রে একেবারে সাম্যবাদ। আমি আগেও বলেছি যে টাকা ফেললে সরকারি স্বাস্থ্য ক্ষেত্রে বাঘের দুধ পাওয়া যায়। যত দিন যাবে নানান চাঞ্চল্যকর তথ্য আমাদের সামনে আসবে। মিরাকেল করে দিয়েছি। 28শে অগাস্ট মুখ্যমন্ত্রীর এই কথাটা আশা করি আমার মতো আপনাদেরও কানে বাজে। এই ওষুধ দুর্নীতির চক্র, এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়া ওষুধ, নিম্নমানের ওষুধ, কিভাবে এই চক্র স্বাস্থ্যক্ষেত্রে সক্রিয় সেটা জানালেন বিশিষ্ট কার্ডিওথোরাসিক সার্জন ডক্টর কুণাল সরকার। শুনে নিন কি বললেন তিনি। ডক্টর সরকার, বিভিন্ন খবরের কাগজের প্রতিবেদনে বেরোচ্ছে যে এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়া ওষুধ, জাল ওষুধ এই সমস্ত হসপিটালগুলোতে সাপ্লাই হচ্ছে। তো মানে কিভাবে এর সমাধান সম্ভব? মানে আমরা তো আতঙ্কের প্রহর গুনছি, কিভাবে মানুষ চিকিৎসা করাবেন হসপিটালে গিয়ে? দেখুন, গরিব মানুষের তো ডক্টর সরকার সরকারি চিকিৎসা পরিষেবার উপর নির্ভরশীল। তা এর মুক্তি কিভাবে? দেখো অর্ক, এর মধ্যে আমি দুটো পয়েন্ট বা দুটো দিকে বলতে চাই। প্রথম কথা হচ্ছে যে বেসরকারি সরকারি ছোট বড় পাইকারি, তুমি তোমার পাড়ার দোকান থেকে ওষুধ কিনলে, যার থেকে ওষুধ কেনো না কেন, আমরা তো নানান বিষয় আজকে সজাগ, ফাইন্যান্সিয়াল পলিটিক্যাল সব বিষয়ে সজাগ। তো একটা বিষয়, এই যে ওষুধপত্রের ওপর নির্ভর করে বিশ্বাস করে আমরা ডাক্তাররা ওষুধ লিখছি, মানুষ ওষুধ খাচ্ছেন। তো এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিটা ঐতিহাসিকভাবে ভারতবর্ষে একটা কেবল মাছের বাজার না, একটা দুর্নীতিগ্রস্ত আনকন্ট্রোলড অগোছালো মাছের বাজার হয়ে রয়েছে। হ্যাঁ, কি হচ্ছে ওখানে ফার্মাসিউটিক্যালে? আমরা সম্পূর্ণ অপ্রয়োজনীয় ভাবে, এক মিনিট, প্রথমত আমরা পৃথিবীর একটা বড় অর্থনীতি, আমরা একমাত্র বড় অর্থনীতি যেখানে সমানে অনিয়ন্ত্রিত ভাবে একটা ওষুধ 1000টা কোম্পানি 2000টা নামে বিক্রি করে, এবং তারা তাদের মধ্যে তুমি যেমনি অপ্রয়োজনীয় ভাবে একটা একই ওষুধকে 2000টা নামে বিক্রি করছো, তার মধ্যে নানান রকম মার্কেটিং টেকনিক, কেউ প্যাকেজিং এ পয়সা করছে, কেউ বেসিক মলিকুলে পয়সা কাটছে, কেউ ধরো যেখানে 10 গ্রাম ওষুধ দেওয়ার কথা 8 গ্রাম দিয়ে ওষুধটা তৈরি করে দিচ্ছে, এবং তারপরে তোমার টাকা পয়সা রেট ওভার দ্য কাউন্টার, কেউ ডাক্তারকে পয়সা দিচ্ছে বা দেওয়ার চেষ্টা করছে, কেউ ওষুধের দোকানকে 0.5% বেশি কমিশন দিয়ে ওষুধ ছাড়ছে। অর্থাৎ এই যে একটা সম্পূর্ণ অনিয়ন্ত্রিত আনকন্ট্রোলড ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, এইটা একটা আমাদের তুমি যদি একটা মিনিট চোখটা বন্ধ করে এই ছবিটা বুঝতে চাও, তোমাকে বুঝতে হবে এটা হচ্ছে একটা আদিম অনিয়ন্ত্রিত অসভ্য একটা জঙ্গলের মতো। এখন তুমি প্রশ্ন করবে, তাহলে এত বছর ধরে কেউ কেন এদিকে চোখ দিচ্ছে না? সবাই তো সবকিছু বোঝে, আমাদের ওই ন্যাশনাল ড্রাগ রেগুলেশন অথরিটি, হেলথ মিনিস্ট্রি, অমুক মিনিস্ট্রি, এত লোক আছে, দলমত নির্বিশেষে। এটা আজকাল প্রস্তুত সমস্যা নয়। কেন হচ্ছে না তুমি বুঝতে পারছো? আমাদের এই তুমি আমার পিচ্চুলকালে আমি তোমার পিচ্চুলকানোর সমাজে সবাই এর মধ্যে থেকে 2 পাইস বেরোচ্ছে, এটা তো বোঝাটা খুব কষ্টকর নয়। তো এই সাইকেলের মধ্যে তুমিও খাচ্ছ, তুমিও 1 গ্রাস খাচ্ছ, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি 2 গ্রাস খাচ্ছে, একে অপরকে মাথায় তেল দিয়ে দিয়ে সিস্টেমটা চলছে। তাহলে প্রথম কথাটা বুঝতে হবে যে তুমি বাড়িতে ওষুধ কেন, বড় হাসপাতালে ওষুধ কেন, বেসরকারি হাসপাতালে ওষুধ কেন, ওষুধপত্রের ব্যাপারটা ভারতবর্ষে একটা 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 প্রতারণা, একটা কমপ্লিট, মানে এর মধ্যে কতটা ইন্ডাস্ট্রি আর কতটা ফ্রড এই মুহূর্তে আছে আমাদের বলা খুব মুশকিল। আর সেইখানে আমাদের যে প্যারালাল কোয়ালিটি কন্ট্রোলের যে ব্যাপারগুলো আছে, তুমি একটা ওষুধের বাজারে ছেড়ে দিলে তার মধ্যে আদৌ ওষুধ আছে কিনা, কে এটাকে কন্ট্রোল করছে,
মানে একেবারে ভাগে বা ভবানী হয়ে বসে আছে ব্যাপারটা। দিস ইজ দি ওভারঅল পিকচার, ভয়াবহ পিকচার। আর কোনো একটা সময় তুমি জানবে যে আমরা আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিকে একটু তাদের একটু ভালো একটু কাজ করতে দেবো, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বাড়ুক, এই করে ভারতবর্ষে আমরা কি করেছি যে ধরো তুমি একটা ওষুধ তৈরি করলে, আমি খুব সহজেই তোমার ওষুধটাকে কপি পেস্ট করে ওই ফটোকপিয়ারে যে কোনো তুমি একটা বই লিখেছো, তোমার বইটা ফটোকপি করে আমি ফুটপাতে ছেড়ে দিলাম। তো সেই মতো করে একটা ফটোকপি, মানে আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিটা রিসার্চ অত্যন্ত কম, এর কোয়ালিটি কন্ট্রোল প্র্যাকটিক্যালি মিনিমাম, এর প্রাইস রেগুলেশনের কোনো মাপ নেই। আর এই যে তুমি অনেক বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানির নাম শোনো, তারা স্টক মার্কেটে এই মার্কেটে দাপিয়ে বেড়াচ্ছে, এর 50% হচ্ছে তোমার পাড়ার মোড়ে বড় বড় জেরক্স দোকানের মতো। এরা কোনো, সুতরাং প্রথম কথাটা হচ্ছে যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অ্যাজ আ হোলকে, একে একটা আতস কাছের তলায় এনে এটাকে কন্ট্রোল করা, কোয়ালিটি কন্ট্রোল অফ মেডিসিন, কন্ট্রোলিং অফ দ্য ইন্ডাস্ট্রি, একই ওষুধকে 1000 নামে বিক্রি করার বিন্দুমাত্র কোনো জাস্টিফিকেশন নেই, এটা করা প্রয়োজন। এবার দ্বিতীয় প্রশ্নটা হলো যে যেখানে যেমন ধরো গভর্নমেন্ট হসপিটালে তারা বিপুল সংখ্যা করছে, বিপুল সংখ্যায়। আজকে এক একটা তথাকথিত বড় বেসরকারি হাসপাতালে যে কাজ হয়, একটা দৈনিক কাজ হিসেবে তুমি যদি দেখো, ক্লিনিক্যাল টার্ন ওভার, ওপিডি আইপিডি সমস্ত কিছু মিলিয়ে একটা গভর্নমেন্ট হসপিটাল এবং প্রাইভেট হসপিটালের মধ্যে প্রায় 15 থেকে 20 গুণ কোয়ান্টিটির তফাৎ আছে। আচ্ছা, তারা অতটাই বেশি। হ্যাঁ, তুমি যদি 20 গুণ বড় একটা কারখানা হও, তোমার 20 গুণ বেশি র মেটেরিয়াল রাখবে, তোমার 20 গুণ বেশি পারচেজ হবে। সুতরাং আবার একই খেলার মধ্যে তুমি পড়ে যাচ্ছ। তাদের বিপুল পরিমাণে ওষুধপত্র লাগছে, তাদের বিপুল পরিমাণে ওষুধপত্র পারচেজ হচ্ছে, কিছু ওষুধ মানুষ কিনছে, কিছু ওষুধ গভর্নমেন্ট ফ্রি দিচ্ছে। আর যেহেতু প্রাইভেট হসপিটালে তারা প্রথমত কেউ যে যুধিষ্ঠিরের বংশধর কেউ নয়, কেউ নয়। প্রাইভেট হসপিটালের প্রথমে তারা পাখির চোখ দিয়ে বসে থাকে তাদের 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 রোজগার খরচা, এই মানে রেভিনিউ এক্সপেন্ডিচার এসব দিকে। তো প্রাইভেট হসপিটালরা কি করছে, তারা প্রথমত ফাইন্যান্সের দিকটা বেটার রেগুলেট করছে। দ্বিতীয়ত, যেহেতু প্রাইভেট হসপিটাল এবং ওই বিভিন্ন জায়গায় কেউ কমপ্লেন করলো, পান থেকে চুন খসলো, আমাদের নানান রকম আমাদের ওপর নজরদারি করার কিছু কিছু কমিটি আছে, থাকাটা ভালো, আমি সেটা ভালো কথা এক বাক্যে স্বীকার করছি যে আমরা বাঁদরামো করলে আমাদের ওপর নজরদারি খানিকটা বেশি, আমরা বাঁদরামো করলে আমাদের কান মুলে দেওয়ার 2-3টে লোক আছে। সুতরাং সেইখানে তারা সেই প্রেসারে তারা কোয়ালিটি কন্ট্রোল খানিকটা করতে তারা বাধ্য, প্রাণের ভয়ে বাধ্য। এখন সেই জবাবদিহি করার বা সেই প্রাণের ভয়টা একটা বিরাট আকার গভর্নমেন্ট হসপিটালে অনেক কম। তারা একেবারে সেই মানে দেদার পয়সা আসছে, ট্যাক্স পেয়ারের মানিতে ইনভেস্ট হচ্ছে, তাদের মধ্যে মধ্যে ইন্টারনাল ডিল হচ্ছে। আর আমাদের যে কটা, তুমি চিন্তা করে দেখবে একটা জিনিস, তোমার যে কটা মেডিকেল রেগুলেশন অথরিটি আছে, তুমি আমাদের এই রাজ্য স্তরে কমিশন বলো যারা ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট করছে, তুমি আমাদের বেসরকারি স্টেজে আজকে এনএবিএইচ স্ট্যান্ডার্ডাইজেশন বলো, রাজ্য সরকার তারা সুকৌশলে যে কাজটা করেছেন যে সমস্ত অ্যাকাউন্টেবিলিটি ফোরাম থেকে গভর্নমেন্ট হসপিটালদের একটা সহজাত কবচ কুণ্ডল দিয়ে তারা তার থেকে বাইরে রেখে দিচ্ছেন। তারা ওই নিজেদের প্রিন্সিপাল, সুপারিনটেন্ডেন্ট এবং নিজেদের ওই রোগী কল্যাণ সমিতি, তারা নিজেদের মধ্যে একটা হাডুডুডু খেলার মতো ডান হাত বাঁ হাতকে দিচ্ছে, বাঁ হাত ডান হাতকে দিচ্ছে, এই করে তারা চলে। সুতরাং ওভারঅল বুঝতে হবে যে ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটা সাংঘাতিক, সেটা কতটা আজকে সত্যি তারা একটা সাইন্টিফিক কাজকর্ম করছেন আর কতটা খালি টাকা পিটোপিটি করছেন, এবং আমাদের গভর্নমেন্টের খেই হারিয়ে ফেলছে।
একদম খেই হারিয়ে ফেলেছে। আর কোনো পার্টি, ওদিকে কংগ্রেস হোক, অমুক হোক, আম আদমি হোক, বিজেপি হোক, কেউ সেই মৌচাকে ঢিলটা মারতে চাইছে না। হ্যাঁ, তোমার এই যে কিছুদিন আগে যে ইলেকটোরাল বন্ড বেরিয়েছিল বাজারে, হ্যাঁ, ইলেকটোরাল বন্ডের যে দুর্নীতি, হোয়াটএভার স্বঘোষিত দুর্নীতি হয়েছিল, এই ইলেকটোরাল বন্ডের মধ্যে শ্যাডো ইনভেস্টমেন্ট, যার শ্যাডো বন্ডে যারা টাকা দিয়েছিল, তার মধ্যে একটা বিরাট অংশে ফার্মাসিউটিক্যাল কোম্পানিরা ছিল, বিরাট অংশে। সুতরাং তুমি বুঝতেই পারছো যে কেউ এখানে ওই হ্যাঁ, সুতরাং ওভারঅল একটা অত্যন্ত অপরিচ্ছন্ন পরিস্থিতি, এবং এই অপরিচ্ছন্নতা, ল্যাক অফ কোয়ালিটি, ল্যাক অফ কন্ট্রোল, এক্সপায়ারি মেডিসিন, তোমার শুনবে, তোমরা তো সাংবাদিক, তোমরা ওই যেখানে বাগরি মার্কেট টার্কেট হয়, যেখানে ওই রিটেইলিং মেডিসিনের আড়ত যেগুলো, বিল্ডিং, হ্যাঁ হ্যাঁ, কি একটা বিল্ডিং আছে ওখানে, নাকি ওখানে শোনা গেছে, আমি সরজমিনে দেখিনি, ওই এক্সপায়ারি ডেট মুছে এক্সপায়ারি ডেট স্ট্যাম্প করার তার একটা প্যারালাল ইন্ডাস্ট্রি চলে ওখানে, আছে ওখানে, ওই প্রিন্টিং প্রেসের মতো আছে, যারা এক্সপায়ারি ডেট মুছে মুছে এক্সপায়ারি ডেট স্ট্যাম্প করে। সুতরাং কথাটা হলো যে আমরা যে কেবল সুযোগ বুঝে বিষোদ্গার করব নয়, কিন্তু ঠিক যেমন এখন আমরা এই ডাক্তারি ক্ষেত্রে নানান ম্যালপ্র্যাকটিস এবং নৈরাজ্য নিয়ে আজকে মানুষ তাদের চোখে পড়ছে এবং তারা প্রতিবাদ করছে, তোমাদের মাধ্যমে একটা ভিজিলেন্স এবং একটা অ্যাওয়ারনেস হওয়া উচিত যে আমরা এই যে ডাক্তার ওষুধ লিখছে এবং আমরা সম্পূর্ণ বিশ্বাসে হাসপাতালে হোক, বাড়িতে বসে হোক ওষুধগুলো খাচ্ছি, আমরা যে কি ওষুধ খাচ্ছি, মানে আমরা চিনিটা খাচ্ছি কি অমুকটা খাচ্ছি, সে ওষুধ কি দামে কিনছি, তার মধ্যে কতটা ওষুধ আছে, তার মধ্যে এক্সপায়ারি পেলাম কি পেলাম না, তার মধ্যে আমি একটা নিম্নমানের ওষুধ খেলাম কি খেলাম না, এগুলো আজকের দিনের অত্যন্ত সঙ্গত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং স্টেট এবং সেন্ট্রাল লেভেলের একটা মিলিত ওয়ার্কিং কমিটি এবং অভিযান চাইবে, এবং এদের মধ্যে এই বিরাট বিরাট কর্পোরেশন কোম্পানিদের মধ্যে তারা যে কোনো জিনিস তাই তুমি যখন একবার পলিটিক্সের অন্দরমহলে ঢুকে পড়ো, পলিটিক্সের অন্দরে ঢুকে পড়লে তাদের সেট করা, তাদের প্রশ্ন করার ব্যাপারটা আরো কঠিন হয়ে পড়ে। থ্যাংক ইউ ডক্টর সরকার, থ্যাংক ইউ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.